প্রিয় দর্শক সকলকে স্বাগত। আজকের আয়োজন মোহনার ভিন্ন মাত্রায় কথা বলবো ঐক্য বিরোধের খেলায় রাজনীতি শিরোনামে। আজকের অতিথি হিসেবে আমাদের স্টুডিও উপস্থিত রয়েছেন যারা, চলুন আলোচনার শুরুতে পরিচয় করে দিয়ে। রয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। রয়েছেন আমিরুল মোমিনিন মানিক, সাংবাদিক ও বিশিষ্ট লেখক। দর্শক, আজকের আলোচনার শেষ অবধি আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা যথারীতি করছি। আপনাদের দুজনকে আজকের আয়োজনে স্বাগত। অনেক ধন্যবাদ। শুরু করবো হাবিব ভাই আপনাকে দিয়ে, যে আজকে একটি বড় খবর যে বিএনপি তার যে সংরক্ষিত নারী আসনের তালিকা প্রকাশ করেছে। এটা নিয়ে বেশ কয়েকদিন থেকে আলোচনা হচ্ছিল। আমরা দেখছিলাম যে অনেক সংখ্যক যোগ্য প্রার্থীরা মনোনয়ন নিচ্ছিলেন। আজকে সেটা চূড়ান্ত হয়েছে এবং একই সাথে জামাত ইসলামও তাদের যে মনোনয়নের নাম ঘোষণা করেছে। আমি শুরু করতে চাই হাবিব ভাই, যে এই যে সংসদে যারা নারী এমপি হবেন তারা যোগ্যতায় কিভাবে বিএনপি নির্বাচন করলেন এবং এটিকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি খুশি কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মহানা টেলিভিশনের দর্শক শ্রোতাদের সচেতন সালাম। বিজ্ঞ সমালোচক, প্রখ্যাত সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক ভাইকে আমার শুভেচ্ছা। অনেক জল্পনা কল্পনা শেষে আজকে নাম প্রকাশ হয়েছে বিএনপি 36 জনের। 900 জন মনোনয়ন চেয়েছে, মানে সংসদে হতে চেয়েছিলেন। এর ভিতরে আমার জানা মতে প্রায় 200-300 তো আছে রাস্তায়, মাঠটার কি অনেক সময় পড়েও ছিল রাস্তায়। তো এই সমস্ত মানুষজন সবার প্রত্যাশা ছিল আসলে 36 জনের ভেতর দেওয়া যাবে না। এই 36 জনের বাইরে আরও অনেকে যোগ্য আছে। তারপরেও দল বিবেচনা করে যাদেরকে দিয়েছে তাদেরকেই আমরা স্বাগত জানাবো। তো এখানে দু একজনের কথা যদি আমি উচ্চারণ করি অন্যরা অসন্তুষ্ট হতে পারে, কিন্তু এখানে আমার জানা মতে আমি যাদের নাম এখানে এসেছে প্রায় সবাইকে আমি চিনি, দেখেছি। এবং যারা প্রার্থী হয়েছিল অন্তত 100-200 প্রার্থীকে তো সরাসরি চিনতাম। মন খারাপ করেছে তো অনেকে। তো আমি বলছি মন খারাপ করে তো আমার সাথে দু একজনের কথা হয়েছে যে যেহেতু 36 জন, এটা বাছাই করা খুব কঠিন ব্যাপার, তারপরেও বাছাই তো করতেই হবে। তো সেই হিসেবে আমি বলবো যে এটাকে আমাদের মানে মনের ভিতরে যে যাই থাকা, আমার একটা পছন্দ থাকতে পারে, আরেকজনের পছন্দ থাকতে পারে। তারপরেও আমার মনে হয় যে যাদেরকে দেওয়া হয়েছে এরা প্রত্যেকেই যোগ্য এবং এরা আরো অনেক যোগ্য ছিল, তারপর এদেরকে দেওয়া হয়েছে, এটা এরা বলেছেন। কিন্তু একটি আলোচনা ছিল যে আসলে যারা প্রকৃত অর্থে ত্যাগী নেতা বা যারা বিএনপিকে অন্তরে ধারণ করেন এবং বিএনপির জন্য তারা কাজ করেছেন বা যারা নিপীড়নের শিকার হয়েছেন, রাজপথে ছিলেন, এমন নেতাদের বা এমন নারীদেরই এমপি বানানো হবে। কিন্তু আমরা দেখেছি কিছু কিছু আলোচনায়, সোশ্যাল মিডিয়াটা হয়তো কালকে ভালোভাবে শোনা যাবে, কিন্তু এমনও আছে যে কোনো একটি অঞ্চলের হয়তো উপজেলা কমিটিতে ছিলেন আওয়ামী লীগের, হ্যাঁ, তাকেও এমপি বানানো হয়েছে। আমি নামটা হয়তো উল্লেখ করছি না। এবং এমনও আছে যে আমরা জানি না উনি কমিটিতে, কেন্দ্রীয় কমিটিতে কবে উনি আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক বা সাধারণ কিছু হয়েছেন, এমন একজন সাংবাদিকের স্ত্রী, তিনিও এমপি হয়েছেন। তো তাহলে কি আসলে যারা ত্যাগী সেদিকে রাখা হয়েছে, মানে এরা কিভাবে হলো? আমি তো আপনাকে প্রথমেই বলেছি বিএনপির অসংখ্য মানে ত্যাগী নেত্রী আছেন, সবাইকে নেওয়া সম্ভব হয়নি। আর আপনি যে দুটা বললেন আমি এই ব্যাপারে আমার নলেজের ভিতর নেই কারা তারা। কিন্তু আমি যদি একবার সিলনাপাত থেকে শুরু করে শিরিন থেকে শুরু করে রানু টানু সব যদি ধরতে যাই, আমি তো নাম বলতে 36 জনের ভিতরে আমি 30 জনের নামে একটানা পড়ে দিতে পারবো এখানে। যে বলতে পারেন, কিন্তু যে দুজনের নাম বললাম, যে দুজনের নাম আমি এখন উপযোগ কারা, আমি তো নামগুলি এক নজরে দেখলাম, যেটা হয়তো সে অন্য কোনো ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে পারে। তো হয়তো অন্য কোনো থাকতে পারে, তাদের যোগ্যতা থাকবে। যেমন ধরেন বেবিনা দেন, তারপরে হলো কনক চাপা, এরকম কিছু নাম শোনা গিয়েছিল এবং মোটামুটি ওরা সিলেকশন পাবে বলে। কিন্তু বিএনপি একটা কাজ করেছে, যেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সমস্ত শিল্পী, সাহিত্যিক, ফুটবলার, নাট্যকার নিয়ে এসে যেমন একটা বিরাট একটা সৃষ্টি করে, নাট্য মানে কী বলবো, এটা একটা মঞ্চ বানিয়ে ফেলেছিল। আওয়ামী লীগে ওই দেখার দেখে আওয়ামী লীগও শুরু করেছিল, যেমন মাশরাফি, তারপরে ওর নাম কি সাকিব আল হাসান, এরকম কিছু কিছু ক্রিকেটার তারা ছিল, তারও ফেরদৌস, তারপর কি সব শিল্পী নিয়ে আসা শুরু করলো না। এই জায়গার থেকে বিএনপি আমি বলবো যে তারেক রহমান প্রধানমন্ত্রী যে কাজটা করেছেন, যার যেখানে কাজ, জাতীয় সংসদে একজন শিল্পীকে যেতেই হবে, একজন নাট্যকারকে যেতেই হবে, একজন প্লেয়ারকে, ফুটবলারকে যেতেই হবে, এরকম কোনো আমার মনে হয় যে না থাকা ভালো। যার যার জায়গাতে ওই অঙ্গনটা তারা সমৃদ্ধ করুক।
যারা সাংস্কৃতিক, যারা বেশ জড়িত, সংস্কৃতির সাথে জড়িত, তার ওই লাইনটায় ওদের একটা কমিটি আছে, সেখান থেকে তারা সামনের দিকে এগিয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ। মানে আওয়ামী লীগের সময় যেটি ছিল যে বড় বড় প্লেয়ার বা শিল্পীদের রাজনীতিতে আনা হয়েছিল বা তাদেরকে সেই পদ পদবি দেওয়া হয়েছিল, সেটি হয়তো ভালোভাবে মানে অনেকে দেখেনি। সে কাজটি এবার আমরা দেখিনি, মানে বিএনপির এই মনোনয়নের ক্ষেত্রে। আমিরুল মোমিন মানিক ভাই, আপনার অবজারভেশন কি, মানে আপনি কিভাবে দেখছেন? এবং সেই সাথে জামাতের নির্বাচনের বিষয়টা একটু বলবেন, যে জামাতে নারী নেতৃত্বের যে অংশগ্রহণ, আমরা তাদের যে সাধারণ নির্বাচনে কোনো মনোনয়ন দেখিনি, কিন্তু এখানে সাংবিধানিক বাধ্যতার কারণে কি তারা নারীদের নেতৃত্ব দিল, মানে সংসদ সদস্য হিসেবে, এটাও একটু উল্লেখ করবেন। অনেক ধন্যবাদ আপনাকে, এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে, এবং আমার সঙ্গে প্রাজ্ঞ সহ আলোচক সিনিয়র রাজনীতিক হাবিব ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, কখন কি হবে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে। তবে সংসদে প্রতিনিধিত্বমূলক অবস্থান যদি তৈরি না হয় তাহলে জনগণের কল্যাণ হবে না। এই যে সংরক্ষিত নারী আসন, এই নারী আসনে মনোনীত কারা হবেন সেটা দলের প্রতি আনুগত্য এবং দলের প্রতি ত্যাগ তিতিক্ষা যেমন দেখা উচিত, একইভাবে তাকে দিয়ে জনগণের কল্যাণ হবে কিনা। কারণ এটা তো এমন না যে কোঅপারেটিভ সোসাইটি যে আমার যেটা মন চাইলো সেটা করলাম। রাজনৈতিক দলগুলোর অবশ্যই বিবেচনা করা উচিত যে ত্যাগী, বিশ্বস্ত, পাশাপাশি এই নারী নেত্রী দিয়ে বা সংরক্ষিত আসনের সংসদ সদস্যকে দিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখা যাবে কিনা। বিএনপি তার মতো করেছে। আমি আজকে গণমাধ্যমে দেখলাম যে জামাত ইসলামের তরফ থেকে 8 জনকে তারা মনোনয়ন দিয়েছে। তারা 12 জন পেত, এর মধ্যে তাদের শরিক দলগুলোর সঙ্গে ভাগাভাগি করেছে। এনসিপি একটা পায় হিসেব অনুযায়ী, তো আরেকটা জামাতের পক্ষ থেকে দিয়েছে। আর জুলাই শহীদের একজন মা আছেন এবং জাকপা, জাতীয় গণতান্ত্রিক পার্টি যেটা, সেই জাকপার প্রধান তাসমিয়া প্রধানকে দেওয়া হয়েছে। তো এভাবে তারা সাজিয়েছে, তারা মনে করেছে যে যদি শরিকদের কাছ থেকে এখানে অংশগ্রহণ থাকে তাহলে বেটার হবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে শরিকদের দেওয়া হয়নি, এটি নিয়ে একটু প্রশ্ন আছে, কেন দেওয়া হলো না? ঠিক আছে, হ্যাঁ, এইটা হয়তো বিএনপির একটা পলিসি। কিন্তু যে কথাটি আপনি বললেন যে জুলাই সনদে কিন্তু সুনির্দিষ্টভাবেই উল্লেখ ছিল যে কি পরিমাণ বা কত সংখ্যক নারীরা থাকবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে। তো সেটা অনেক রাজনৈতিক দলই মানেনি, যেমন জামাতের পক্ষ থেকে একজনকেও দেওয়া হয়নি, আবার বিএনপির তরফ থেকেও সে ওই কোটাটা পূরণ করা হয়নি, কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির যেমন ছাত্র সংসদগুলোতে নারী প্রার্থী দিয়েছিল, কিন্তু এক্ষেত্রে জামাত ছাত্র শিবিরের পলিসিও অনুসরণ করেনি। এটা তাদের নিজস্ব স্ট্র্যাটেজি বা তারা তাদের মতো করে কথা বলেছে। আমি মনে করি যে শরীরের সৌন্দর্য বর্ধক গহনা না হয়ে এইসব সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা সত্যিকার অর্থে মানুষের কল্যাণ করবেন, সংসদে কথা বলবেন, জনগণের পক্ষে দায় এবং দরদ নিয়ে এগিয়ে আসবেন, তবেই সংসদটা কার্যকর হয়ে উঠবে। আমরা তো চেয়েছিলাম যে এই সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক নারী প্রতিদ্বন্দ্বিতা করুক, সেটা কিন্তু আমরা দেখিনি, আশা হত হয়েছে। এখন এই 50 জনের মধ্যে 36 জন বিএনপির আর বাকি 14 জন বিরোধী দলের। তো তারা যদি কার্যকর ভূমিকা পালন করতে পারেন তাহলে প্রথমত নারী সমাজের উপকার হবে, দ্বিতীয়ত তারা যে এলাকার জন্য মনোনীত হচ্ছেন তো সেই এলাকাতেও উন্নয়নের একটা গতি তৈরি হবে। আমি এটাই প্রত্যাশা করি। আমি মনে করি যে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে জরুরি হচ্ছে জাতীয় নিরাপত্তা, জাতীয় অগ্রগতি। আপনি যদিও হাবিব ভাইকে একটা প্রশ্ন করেছেন যে যেমন বিএনপি কাকে কাকে নির্বাচন করলো, এর মধ্যে 2 জনের কথা বলেছেন, একজন হচ্ছে গোপালগঞ্জের আর আরেকজন আমাদের একটি চ্যানেলের খুব জনপ্রিয় একজন টকশো উপস্থাপকের স্ত্রী, আমি নাম বলছি না। তো এখন বিএনপি এই 2 জনকে কেন বা কোন পলিসিতে কোন উদ্দেশ্যে করলো সেটা কিন্তু একদম নীতি নির্ধারক যারা আছেন, যারা মনোনয়ন বোর্ডে ছিলেন, হাবিব ভাই ছিলেন না নিশ্চয়ই আমার জানা মতে, তারাই খুব সুন্দরভাবে বলতে পারবেন যে তাদের উদ্দেশ্যটা কি। কিন্তু আমরা জনগণ হিসেবে, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে বা পাবলিক ফিগার হিসেবে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সাংবাদিকতা করি, আমরা যেটা মনে করি যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, সেটা বিএনপি বা জামাত থেকে, তিনি যেন অথর্ব না হন, তিনি যেন কেবল সংসদে গান না গান, তিনি যেন সেই সংসদে বক্তৃতা দিতে গিয়ে 10 বার আটকে না যান। মানে জনগণের চিন্তা যেন তার মাথায় থাকে, কাউকে মূল্যায়ন করতে গিয়ে যেন এমন কাউকে প্রতিনিধি হিসেবে পাঠানো না হয় যাতে আসলে
সত্যিকার অর্থে জাতির কোনো লাভ হবে না। জি, ধন্যবাদ। আমরা আসবো এই প্রসঙ্গে আরেকটু সময় নিতে চাই হাবিব ভাই, যেটি আলোচনায় আমরা আসছি ইতিমধ্যে, যে বিএনপির পক্ষ থেকে যে 36 জনের নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি বিএনপি তো একটা জোট আছে, জোটগতভাবেই তারা কিন্তু নির্বাচন করেছে, তো জোটের সঙ্গীরা কেন দু একটিও পেল না? সেক্ষেত্রে জামাত একটু কি আলাদা দৃষ্টান্ত স্থাপন করলো কিনা? এখানে আমি পরিষ্কার করে বলতে চাই যে এখানে আমার বোঝার একটা ভুল আছে। আমাদের সাথে জোটে যারা এসেছেন একজন একজন করে দিচ্ছেন, কিন্তু এনসিপিতে 5 জন না কজন, এনসিপির 6 জন, 6 জন, তো 6 জন এমনি একটা পায়, একটা পাবে, আর জামাত একটা দিয়েছে। আর জামাত একটা দিয়েছে। আর এনসিপি আর জামাতের সাথে পার্থক্য একটা নাই, এনসিপি জামাত, জামাত এনসিপি, এটা স্বীকার করতে হবে। আর যেটা আর খেলাফত মজলিসকে একটা দিয়েছে, আর হচ্ছে তারা জুলাই শহীদের একজন মাকে দিয়েছে, সেটা জাবের শিশু শহীদ, সেটা দিতে পারে, শিশু শহীদ, সেটা এটা ভালো কাজই করছে, খারাপ না। আর একটা যে শফিউল আলম প্রধানের মেয়েকে দিয়েছে। শফিউল আলম প্রধান 4 দলের জোটের সাথে ছিল, পরবর্তী সময়ে উনি মারা যাওয়ার পরে তার ছেলে ওখান থেকে বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে যে সমস্ত উল্টোপাল্টা বক্তৃতা শুরু করেছে, জামাত এই কারণে হয়তো দিয়েছে, ওকে দিয়ে আরো যেন উল্টোপাল্টা বক্তৃতা দেয়, এবং এটা কাজই তার, এখানে জামাতের কামই তো তাই। কিন্তু বিএনপির পক্ষ থেকে কাউকে দেওয়া হলো না, মানে বিএনপির পক্ষ থেকে তো এখন ধর আমাদের যে কজন আছে বিএনপির পক্ষ থেকে ওইভাবে হয়তো আসে নাই সামনে, বা এখন ধর জাকপার সভাপতি আমাদের যে জোটের সাথে আছে, মহিলা কেউ এরকম কিন্তু কেউ নেই, যে সে নিয়ে একটা দলের চেয়ারম্যান, এরকম তো আমাদের ভালো থাকলে হয়তো বা সেখানে বিবেচনা করতে পারতো, তো সেই কারণে হতে দেয়নি। আর যেটা ধরেন আমাদের পাপিয়া অত্যন্ত এর আগে ছিল, হয়তো ওই যে চিন্তা করে বলেও ভালো, সব কিছু ঠিক আছে, তারপরে তো সবাইকে দেওয়া সম্ভব হয়নি, এই কারণে দেয়নি, হয়তো এটা নিয়ে খুব বিক্ষোভ থাকতে পারে। তো এখন প্রথমেই তো আমি বলেছি অনেকে আছে যাদের এদিকে দেওয়ার মতো আপনার যোগ্য অনেকে আছে, কিন্তু সেখান থেকে বাছাই করে আপনাকে দেওয়া হয়েছে, তাহলে আমরা পাপিয়াকে ফেলবেন কোন দিক দিয়ে, ফেলার কোনো সুযোগ আছে? তারপরে হয়তো হিসাব যোগ বিক্রয় একবার যেতে ছিল, এই বিবেচনা একবার আমাদের অনেকেই ছিল, রানু ছিল, তারপরে আমাদের অনেকেই ছিল, সাম্মি ছিল, আগেও ছিল, আফরোজা আব্বাস ছিলেন, আফরোজা আব্বাসকে দেয়নি তো, এবার সুলতানা আফা ছিল, তাকে দিয়েছে, এরকম আরো অনেকে দিয়েছে আর কি। একটি আমরা একটু শেষ করবো, মানিক ভাই আপনার কাছে আসি, যে আমরা দেখলাম যে কনক চাপা শিল্পী, তার তিনি নমিনেশন দিতে গেছেন এবং তার সেখানে এক ধরনের প্রতিক্রিয়া দেখলাম, বগুড়ার একজন নারী নেত্রী, তিনি কিন্তু এই তালিকায় আছেন সংসদীয় নারী সদস্য হিসেবে, সুরাইয়া জেরিন নামটাই উল্লেখ করলাম। তো এইটি অনেকেই প্রশংসা করছেন যে না, বিএনপি এটা ভালো চয়েস করেছে, মানে তাদের নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মীদের তাদের যে মনোভাব এটাকে মূল্যায়ন করেছে, মানে আপনি কিভাবে দেখছেন? অন্যদিকে আবার এটাও আছে যে তাহলে কি যারা বিভিন্ন ক্ষেত্রে পেশাগত জীবনে যারা মানে আছেন, তাদের কি রাজনীতিতে সংশ্লিষ্টতা করা যাবে না, বা অন্যায়? দেখুন, কনক চাপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে উজ্জ্বল নক্ষত্র, তিনি বাংলাদেশের চলচ্চিত্রে অসংখ্য গান গিয়েছেন এবং অনেক গান জনপ্রিয় হয়েছে, বলা যায় কিংবদন্তি পর্যায়ে চলে গেছেন। এখন তিনি কেন রাজনীতিতে আসতে চাচ্ছেন, এটা আমি ব্যক্তিগতভাবে আমার খটকা, যে তার কেন আবার রাজনীতিতে আসা প্রয়োজন। এই জীবনে তিনি যত জনপ্রিয় পেয়েছেন, মর্যাদা, সম্মান এবং অর্থ উপার্জন করেছেন, একটা অভিজাত লাইফ লিড করেন, ভদ্র ফ্যামিলি, তার হাজব্যান্ড গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, তাদের ছোট্ট চমৎকার সংসার। তিনি আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, বলেছেন যে দল আমাকে হয়তো ভাতের মাড়ের মতো মনে করে, যে কারণে আমি মূল্যায়িত হলাম না। খুব আক্ষেপ দেখলাম। আমি মনে করি যে শিল্পী, কবি, সাংস্কৃতিক যারা আছেন সংশ্লিষ্ট, তাদের আসলে এইভাবে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হওয়া উচিত নয়। দেশের যে কোনো দুর্যোগে, যে কোনো প্রয়োজনীয় মুহূর্তে তারা যদি ভূমিকা পালন করতে পারেন, তাহলে সেটাই উত্তম, কারণ তাদের একটা নিরপেক্ষ অবস্থান আছে। কনক চাপাকে যারা ভালোবাসেন, গানের জন্যই ভালোবাসেন, নিশ্চয়ই তিনি এমন কোনো রাজনীতিক হয়ে ওঠেননি সেই জন্য তাকে ভালোবাসবেন, কারণ তাকে তো সাংস্কৃতিক কর্মী হিসেবে, সঙ্গীত শিল্পী হিসেবে দীর্ঘ শ্রম আছে, তাই না? সব শ্রেণী পেশার মানুষ, সব দলমতের মানুষ কিন্তু তাকে পছন্দ করে। কিন্তু তিনি যখন একটি দলের প্রতিনিধিত্ব করে সেখান থেকে কিছু পাওয়ার জন্য চেষ্টা করেন, তখন আমি মনে করি তার মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়। এটা শুধু কনক চাপার জন্য না, আজকে যদি রুনা লায়লাও এটি করতেন,
তিনি যদি ফরম উঠাতেন, আমি একই কথা বলতাম, যে কোনো শিল্পীর ক্ষেত্রে শিল্পীর মর্যাদা ক্ষুণ্ণ হয় সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হলে। তার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, সেটা তিনি গানের মধ্য দিয়ে, লেখালেখির মধ্য দিয়ে, নানা চর্চার মধ্য দিয়ে তুলে ধরতে পারে। তাহলে কিন্তু এই যে শিল্পীরা তারা কি দেশ সেবা করতে পারবে না? সরাসরি যে তারা রাজনীতি সংযুক্ত এসে দেশ সেবা করতে চায়, আমরা ভারতে কিন্তু এটা দেখেছি, এই রীতি কিন্তু আছে ভারতে অনেক। আমরা ভূপেন হাজারিকাকে কিন্তু নমিনেশন নিয়ে ইলেকশন করতে দেখেছি, তো মানে এরকম অনেকই উদাহরণ আছে। সেক্ষেত্রে আমি মনে করি কি, ওই শিল্পীকে, ভূপেন হাজারিকা তো সক্রিয়ভাবে বিজেপি করেছে, হ্যাঁ, মিঠুন চক্রবর্তী বিজেপি করছে, দেব তৃণমূল কংগ্রেসের জন্য এখন মাঠঘাট চষে বেড়াচ্ছে, সেটার প্রেক্ষাপট আলাদা। সেটা করে থাকলেও আমি সেটারও পক্ষে নই। ভূপেন হাজারিকার বিজেপিতে জয়েন করা বা মিঠুন চক্রবর্তী দেবের রাজনীতিতে অংশগ্রহণ করার আমি পক্ষে নই। আমি মনে করি যদি কনক চাপা সত্যিকার অর্থেই রাজনীতিবিদ হয়ে উঠতেন, তাহলে আমি স্যালুট করতাম। গানের পাশাপাশি তিনি এটা করতে পারতেন। বিএনপির সভা সমাবেশ, বিভিন্ন কর্মসূচিতে যেতেন, কর্মীদের সঙ্গে মিশতেন, সংগঠিত করতেন, তাহলে সমস্যা ছিল না। আমি সব দলের জন্যই এই কথা বলি। ধরুন মমতাজ সংসদে গিয়ে তার কাজটা কি ছিল? তিনি গান শুনিয়েছেন, এই তো। তিনি স্বর্ণালঙ্কারের মতো সৌন্দর্য বর্ধন করেছেন। সত্যিকার অর্থে জনগণের কতটুকু সেবা হয়েছে? তার চেয়ে বরং তিনি যদি গানেই থাকতেন, তাহলে তার ক্যারিয়ার আরো উজ্জ্বল হতো, মানুষ তার গানের মাধ্যমে আনন্দ পেত, তার অবস্থান মর্যাদা ঠিক থাকতো। কিন্তু সংসদ সদস্য হয়ে এখন কি হয়েছে? তিনি হয়তো দুর্নীতিতে জড়িয়েছেন, তিনি অনিয়ম করেছেন, তিনি পার্টির অন্তর কলহে সম্পৃক্ত হয়ে এখন 5ই আগস্টের পরে কি পলাতক জীবনযাপন করছেন। নিশ্চয়ই রাজনীতিতে না জড়ালে এটা হতো না। তার গানের যে মর্যাদা ছিল সেটা সমাসীন থাকতো। আমার দৃষ্টিভঙ্গি এটা। আমরা ক্লিয়ার। অনেক ভাই ধন্যবাদ আপনাকে। আমরা একটু আসতে চাই যে আসলে এই যে নারীদের যে সংসদ নির্বাচন করা হলো, কিন্তু দেখা যাচ্ছে একটা সমালোচনা আছে যে এই সমস্ত আসনে নারীদের সরাসরিভাবে যদি নির্বাচন হতো তাহলে তাদের গুরুত্বটা বাড়তো সংসদে, যেটি বলছে যে অলংকরণ বা অলংকার বৃদ্ধি সংসদে, এটাই কি তার শেষ মুহূর্তে তারা ভূমিকা পালন করছে? আমরা এর সাথে সময় দেখেছিলাম, তাই না, ওই যে 30 সেট কি গয়না অলংকার সংসদের, মানে ওই জায়গা থেকে কতটা পরিবর্তন হয়েছে? ভাই, আপনি রাজনীতি করেছেন, এই জায়গাটা আমি আপনার সাথে আমি একমত যে সরাসরি এই কোটাটা না রেখে সরাসরি যদি 20% বা 15% সমস্ত দল থেকে নারীদেরকে মনোনয়ন দেওয়ার বাধ্যবাধকতা করা যায়, ওখানেই চলে আসলে ভালো। এগুলিকে একটা দয়ার দানের মতোই হয়ে যায়। এই যে ধর্ণা ধরতে হচ্ছে এইটা বেড়ে, যেমন ধরেন সরাসরি নির্বাচন করলে করুক, তখন সে মাঠে রাজনীতি করে সেখান থেকে উঠে আসতে পারে। যেমন আমাদের হেলেন জেলেন খান, রানু, এরা মাঠে রাজনীতি করে। হ্যাঁ, তো এরকম আর কি রাজনীতি করে আসলে, মাঠে ভোট করে আসলে সেটা ভালো। যে কনক সভা গতবার তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল সিরাজগঞ্জ থেকে, মানে সিরাজগঞ্জ 1 থেকে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে তো নির্বাচন করতে দিল না। আওয়ামী লীগ তাকে ভোট করতে দেয়নি, যেতে পারেনি। তো এখন এই যে আমাদের যে সাকিব আল হাসান, তারপর মাশরাফি, এরা আজকে কোথায় ফেরদৌস? এই যে আমাদের দেশের রাজনীতি আরও ওই এসছে পশ্চিমবাংলার মতো রাজনীতি, বা যেমন ধরেন আপনার অমিতাভ বচ্চন, রাজীব গান্ধীর বন্ধু হিসাবে সে এমপি হয়েছিল, সংসদ থেকে কী হলো, পরে কত কেলেঙ্কারি হলো না? খুবই যে ভালো করেছে তারা, শত্রুঘ্ন সিনহা, তারাও কি ছিল এরকম রাজনীতি করতে? তো এরকম মিঠুন চক্রবর্তীকে আমরা পছন্দ করতাম, যখন বিজেপি থেকে তখন পছন্দ করে গিয়ে তাকে আমরা অন্য চোখে দেখছি। ঠিক তেমনিভাবে সার্বজনীনতা হারাতেই হবে। যেমন বেবি নাজনীন, বিএনপি সমর্থক জিয়া রহমান তাকে উঠে নিয়ে আসছিলেন, তো সেটা এখন হন মানে প্রথম থেকে নাম ছিল, ওই করা নাই। এখন ব্যাপারটা যে ওই আমার লুমন যেটা বললেন, আমি তার সাথে আমি একমত আসলে। এখন ধরেন আওয়ামী লীগ কি ভেবেছিল, আওয়ামী লীগের যেভাবে রিয়াজ ফেরদৌস যেভাবে ফেদি করে বেড়ালো নির্বাচনের সময়, কেমন মনে হয়েছে না? তাদের তো সার্বজনীনতা ছিল, তারা না বিএনপি কি সেখান থেকে আওয়ামী লীগের এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে বলে? না, আসলে বিএনপি যে কাজটা করছে আমার মনে হয় সঠিক কাজটি করেছে। বেবি নাজনীনকে হয়তো বিএনপি পক্ষে তার আছে, মতামত আছে বা সে অনুভূতি আছে, আর আমরা সেভাবে তাকে সেলেক্ট করি, তাকে ভালো জায়গায় বসায় দেওয়া যেতে পারে। কিন্তু সংসদে আসতেই হবে, না আসতে পারলে ভাতের মার হিসাবে তুলনা করে নিজেকে ছোট করা ছাড়া আর কিছু না বলে মনে করি। আপনি কি যোগ করবেন এই বিষয়ে, নাকি একটু অন্য প্রসঙ্গে আমরা যেতে পারি? আমি যেটা মনে করি যে নারীর ক্ষমতায়নের জন্য জুলাই সনদে 5% কথা বলা হয়েছিল, মানে 100 জনে 5 জনকে মনোনয়ন দিতে হবে, তাহলে 300 জনে 15 জন,
প্রত্যেকটা রাজনৈতিক দল যদি এটা ফলো করত, সেটা ন্যূনতম ভালো হতো। সরাসরি ফাইট করে প্রতিদ্বন্দ্বিতা করে যে নারী উঠে আসেন তিনি সত্যিকার অর্থেই কিন্তু নেতৃত্ব দানে সক্ষম। আর যারা এইভাবে নেতার বাড়িতে গিয়ে বা অনুগ্রহ গলগ্রহের মাধ্যমে নির্বাচিত হন তারা খুব বেশি সম্মানের বা মর্যাদায় ভূষিত হন বলে আমার মনে হয় না। সেই জন্য রাজনৈতিক দলগুলো এই চর্চা করা উচিত যে সরাসরি নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে উঠিয়ে আনা। আর এই যে এখন যেটা হচ্ছে এক্ষেত্রে দলের প্রতি নিবেদিত সত্যিকার অর্থে নেতৃত্ব দিয়ে মাঠ পর্যায় থেকে উঠে আসা এইরকম নারীরা যদি সংসদে আসেন তাহলে কিছুটা হলেও উপকৃত হবে। জি, মানে যেখানে বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে কিন্তু নির্বাচন করেছে নারী, কিন্তু হেরেছেন তার আসনে, তাকেও এখানে মনোনয়ন দেওয়া হয়েছে, এরকম কয়েকটা কেস আছে। যাই হোক, সানজিদা ইসলাম তুলি আলোচনা আমরা একটু অন্য জায়গায় আসতে চাই হাবিব ভাই আপনাকে দিয়ে, যে আমরা দেখছি যে নতুন সরকার ক্ষমতায় এসছে, সংসদ অধিবেশন চলছে, কিন্তু সংসদের যে পরিস্থিতি, এনসিপি জামাত তারা যে কথাগুলো বলছে তাদের মূল কেন্দ্র হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের জায়গাটি। বিএনপি একভাবে কথা ছিল, সেই কথাটা রাখছে না বিএনপি। অনেকে সরাসরি বলছেন যে বিশ্বাসঘাতকতা করছে, আন্দোলন করা হবে, বিএনপিকে সমুচিত শিক্ষা দেওয়া হবে, বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতোই হবে, এই ধরনের নানা রকম হুমকি দেওয়া হচ্ছে, রাজনৈতিক এবং কর্মসূচি পালন করা হয়েছে। আপনি এই পরিস্থিতি কিভাবে দেখছেন? যে আমরা দেখছিলাম যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় সনদ তৈরি হলো, কিন্তু সংসদ অধিবেশন শুধুমাত্র এই ধরনের বিরোধের একটা পরিবেশ কেন? না, আজকে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছেন বগুড়া, উনি বলেছেন অক্ষর অক্ষর পালন করা হবে, সময় মতো সবই করা হবে। এবং জাতীয় সংসদে এটাও তো দেখলেন, পৃথিবীর ইতিহাসে এত নোংরা দেখেছেন? জাতীয় দিন রাষ্ট্রপতির ভাষণের সময় যেভাবে নোংরামো করা হলো সারা পৃথিবীতে দেখেছে, সিসি করেছে। আপনি তার কাছে শপথ দিলেন এমপি হিসাবে, গণপরিষদের সদস্য কি এর জন্য আপনি শপথ দুইটা শপথ নিলেন, আপনার প্রধান উপদেষ্টার শপথ নিলেন। এই যে সময় ছেলেরা যারা মানে এনসিপি তখন তারা এনসিপি ছিল না, তারা শপথ নিয়ে তারা বৌদ্ধের দায়িত্ব পালন করলেন। তারপর রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় একেবারে তুলকালাম কাণ্ড করে ফেললেন। এইগুলো তো অসভ্যতা, এবং আজকের এই অসভ্যতা করার সুযোগটা পাচ্ছে কি কারণ তা জানেন? উত্তরটা দিতে পারবেন? বলেন কি উত্তরটা হলো যে বিএনপি দলের কিছু নেতা বেঈমানি, বিশ্বাসঘাতকতা, মির্জাফর যা করেছিল সেই কাজটা তারা করেছে। এই যে 70 জন বিদ্রোহী প্রার্থী না হতো, অনেকে বিদ্রোহী প্রার্থী হয়নি, তারপরেও তারা ভোটটা জামাত ইসলামের পক্ষে করেছে। তাহলে জামাত আর এনসিপি 20টা আসনে পেত না, আমি বলতে 20টা পেত না। এই বিশ্বাসঘাতকরা বিশ্বাসঘাত না করে তাহলে আজকে এই শৃঙ্খলা দেখাতে আপনি নিজেও তো অল্প ভোটে হেরেছেন, হিসেবে বলছেন। কিন্তু আমি ভাই, এই যে বিদ্রোহীদের যে নিয়ন্ত্রণ করা বা একটা দলে যে বিদ্রোহী দাঁড়াবে না, এটি তো একটা মানে দলের নেতৃত্বের দায়িত্ব, তাই না? তাহলে কি দলের সেই নেতৃত্ব বা কর্তৃত্বটা দলের মধ্যে ছিল না? না, দলের মধ্যে ছিল, তাও করেছে। এবং আমি বিশেষ করে আমি দলের চেয়ারম্যানকে বলবো এই মুনাফার বিশ্বাসঘাতকরা কোনো দিনও যেন দলে আসতে না পারে, এবং কেউ তদন্ত করুক। এখন তো দল রাষ্ট্রীয় ক্ষমতায়, তার নিজের দল দিয়ে তদন্ত করুক, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করুক, কারা কারা বিদ্রোহী প্রার্থী না হওয়া সত্ত্বেও ওই এলাকায় দলের বিরুদ্ধে ভোট করে জামাতের কাছে টাকার বিনিময়ে তাকে ভোট দিয়েছে। আচ্ছা, সব দলের পৃথিবীর যুগে যে বিশ্বাসঘাতক মির্জাফরটা আসে, তাহলে মির্জাফর নামটা আসবে কেন? পলাশীর প্রান্তরে কি সেই সময় ভারতের স্বাধীন থেকে আপনার হতো? দলের দায় আছে কিনা এখানে? দল তো চেষ্টা করে, এবং এই বিদ্রোহী প্রার্থীদের এক শ্রেণীর আবার এই যে দলে আবার সুযোগ নিলে আবার উৎসাহিত হবে। এবার তো 71 জন করেছে, এখন যদি এই বেঈমানদের আবার দলে নেয় এরপরে 310 জন হবে। একটা জায়গায় 2 জন করে তার বিদ্রোহী। যেমন আওয়ামী লীগ তো শিখে গেল 24-এর নির্বাচনে, মানে আওয়ামী লীগের পতন তো এই কারণেই হলো। একবার তার সংবিধান সাথে তো একবার প্রতারণা করেছে যে তৎপরতা সরকারের সংবিধান থাকা অবস্থায়ও তার নির্বাচন করলো দলীয় সরকার অধীনে। এই জন্য বলতাম যে স্বামীর সাথে ছাড়াছাড়ি হয় নাই, মেয়ে এক জায়গায় বিয়ে করে বাচ্চা হয়ে যাবে অবৈধ, ওই অবৈধভাবে আওয়ামী লীগের সংসদ 2বার নির্বাচিত হয়েছেন। আরেকটা করলো নিজের দলের আওয়ামী লীগ গঠনতন্ত্র আছে, একদিকে মনোনয়ন দেবে, সবাই তাকে সমর্থন করে, যারা সমর্থন করে না তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, কেউ বিদ্রোহ করে তাকে বহিষ্কার করে দল থেকে। কী করলো? একজনকে দাঁড়া করলো, দল নমিনেশন দিল, নৌকা, আর 3 জন দাঁড়ায় গেল, উৎসাহিত করলো, কারণ ভোটারদের বেশি নিয়ে আসা। বিএনপির ক্ষেত্রে সেটা হবে কিনা? জেলা বিদ্রোহী তাদেরকে পরবর্তী না নেওয়া উচিত না, বহিষ্কার করেছে, অনেককে প্রার্থীদের বহিষ্কার করেছে।
প্রার্থীর সাথে যারা সহযোগিতা করছে আমার কিছু বেঈমান আছে বহিষ্কার করেছে, কিন্তু পরবর্তীতে আবার নেওয়া হয়েছে। নেওয়া উচিত এখন আওয়ামী নিয়েছে, এদের নেওয়া উচিত হবে না, দল ঠকে যাবে আর কি। আমরা সংসদ নিয়ে আলোচনা করতেছিলাম, মানিক ভাই জাহাঙ্গীর যেটা বললো যে এই সংসদের বেশি অসভ্যতা চলতেছে, আপনার মানে আপনি কি বলছেন, কি দেখছেন যে আসলে এই যে জুলাই সনদ নিয়ে মৌলিক জায়গায় যে একটা বিরোধ তৈরি হলো, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না, তারা পরিপূর্ণভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে, তাহলে কেন জামাত বা এনসিপি বিএনপির উপর আস্থা রাখতে পারছে না? এই আস্থার সংকট বা একটা চির তৈরি হয়ে গেছে কিনা? আমি যেটা পর্যবেক্ষণ করলাম যে এখানে দেখেন যে অধ্যাদেশগুলো ছিল, এর মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ হচ্ছে গুম সংক্রান্ত, মানবাধিকার কমিশন এবং আরও বেশ কিছু অধ্যাদেশ। মোটা দাগে 3টি অধ্যাদেশ, গুম, মানবাধিকার এবং বিচার বিভাগ পৃথকীকরণ, এই 3টি অধ্যাদেশকে বাতিল করা হয়েছে। এখান থেকে দ্বন্দ্বটা শুরু হলো। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট ছিল, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম করে দিয়েছে। আমি বিশ্বাস করি জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে পালনই করবে, কিন্তু সংকটটা জুলাই সনদ নিয়ে হয়নি, হয়েছে গণভোট নিয়ে, যে গণভোট বাস্তবায়ন হবে কিনা এইটা নিয়ে। দেখেন, বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে। আমাদের এই 1000 বছরের ইতিহাস যদি ঘাঁটি, তাহলে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ কিন্তু গৌরবান্বিত অধ্যায়। মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল কি? গণতন্ত্র। শেখ মুজিবুর রহমানকে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হতো জনগণের রায় অনুযায়ী, তাহলে তো এই মুক্তিযুদ্ধ হতো না। তো এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। 75-এ এসে কি হলো? গণতন্ত্র ব্যাহত হয়ে গেল। এবং আমি তো বারবার শিহরিত হই একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, যে দেখুন আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটা একটা ট্রিমেন্ডাস ব্যাপার। অসামান্য তিনটা অসামান্য শব্দ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা যদি প্রতিষ্ঠা করা যেত 54 বছরে, আর কোনো কিছুই প্রয়োজন ছিল না। ফরাসি বিপ্লবের এসেন্সটা ছিল এখানে। এক্স্যাক্টলি। তো দেখেন 75-এ কি হলো? বাকশেল কায়েমের মধ্য দিয়ে আবার সেই রেজিমের পতন। এরপর 1979 সালে নির্বাচন হলো, প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্বাচন দিলেন, তারপর নবীন গণতন্ত্র শুরু হলো। সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল, আপনি নিশ্চয়ই জানেন। 81 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে আবারও সেই গণতন্ত্রহীনতা, 9 বছর হুসেইন মোহাম্মদ এরশাদের অপশাসন। তারপর 90-এর গণঅভ্যুত্থান হলো, এরপরে 91-এ শুরু হলো, কিন্তু 2007-এ এসে আবার 111। দেখেন বাঘগুলো বারবার হোঁচট খাচ্ছে গণতন্ত্র। এরপরে কি? 2006 সালে বিএনপি ক্ষমতা থেকে সরে গেছে, 2026-এ ক্ষমতা এসেছে, 20 বছর। আওয়ামী লীগ 75-এ সরে গেছে, 21 বছর পরে। এই যে বাঘগুলো দেখুন, এই মাঝখানে কি হয়েছে? ষড়যন্ত্র, কূপ, পাল্টা কূপ, প্রতিবেশী বা বহির্বিশ্বের চক্রান্ত, অভ্যন্তরীণ নানা ধরনের চক্রান্ত, সবকিছু মিলিয়ে আমরা বারবার হোঁচট খেয়েছি। কি জন্যে? রাজনীতিকদের ব্যর্থতার কারণে। গতকালকে লন্ডন ভিত্তিক একটা চ্যানেলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, তাকে নিশ্চয়ই চেনেন, তিনি সাক্ষাৎকার দিলেন। তো তাকে সাংবাদিক জিজ্ঞেস করলেন যে শেখ হাসিনার সবচেয়ে বড় ভুলটা কি? তো তিনি বললেন যে ব্যুরোক্রেসির উপর নির্ভরতা। দেখুন, রাজনীতিবিদরা যখন ক্ষমতায় যায় তখন শুধুমাত্র চেয়ারে ব্যক্তিটা পরিবর্তন হয়, কিন্তু চারপাশে যে ক্ষমতা বৃত্ত বা ডিপ স্টেট সেটা একই থাকে। ফলে অনেক সময় ক্ষমতায় আসীন হবার পর জনগণের ভয়েসটা কানে যায় না এবং উপলব্ধিটা গভীরভাবে হয় না, যার ফলশ্রুতিতে আমরা কি দেখছি? বারবার আমরা হোঁচট খাচ্ছি। সেই জায়গাটিতে বিএনপি, মুসলিম রাজনৈতিক দল, জামাত, এনসিপি, অন্যান্য দল যারা আছে, গত 16 বছর প্রত্যেকটা রাজনৈতিক দলের উপর ব্যাপক জুলুম হয়েছে। এখন এই জুলুমের পরে তারা যদি উপলব্ধি না করে যে এমন কোনো কিছু করা যাবে না যাতে জনগণ আবার রুষ্ট হয় এবং আগের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে, ক্ষমতা এমন কোনো বিষয় নয় যে এটা নিরঙ্কুশ একচ্ছত্র। দেখুন, এই ক্ষমতার চেয়ারের পাশেই প্রাসাদ, ষড়যন্ত্র এবং চক্রান্ত থাকে। আপনি যদি ক্ষমতাকে মনে করেন যে এককভাবে আমার, ক্ষমতাকে যত বিকেন্দ্রীকরণ করবেন ততই আপনার মঙ্গল। কেন? এই যে সিরাজদৌলার কথা বললেন, ভাই তো 90-এর গণঅভ্যুত্থানের একজন লড়াকু, অন্যতম লড়াকু, স্বৈরাচার বিরোধী। তো সিরাজউদ্দৌলাকে অনেকেই বলেছিলেন, সেই সময় বলেছিলেন যে এই যে আপনার মীর জাফর আলী খান, আপনার সেনাপতি, বিশ্বাসঘাতক।
তো সিরাজউদ্দৌলা বিশ্বাস করেননি, বলছেন না তিনি তো আমার খুব বিশ্বস্ত। রায়বল্লভ, উমিচাঁদ, বারবার তাকে বলা হয়েছে, তিনি বিশ্বাস করলেন না। তারপরে কি করলো, তিনি ঠায় দাঁড়িয়ে থাকলেন পলাশীর প্রান্তরে, যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং যুদ্ধবিরতির জন্য তিনি ইনসিস্ট করলেন। তাহলে দেখুন যে একজন রাজনীতিকের পরাজয়ের মধ্য দিয়ে জাতির ভাগ্য কিন্তু অন্ধকারে নিমজ্জিত হয়। মানে এখন এই ক্রান্তিকালে, না আমি যেটা বলছি, ক্রান্তিকালে আমাদের যে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো আছে, ডান বাম মধ্যমপন্থী জাতীয়তাবাদী ইসলামপন্থী, সবার এক থাকা প্রয়োজন। কারণ এটা মনে রাখতে হবে যে চক্রান্ত কিন্তু বিস্তৃত হচ্ছে। আপনি বলেছেন, আমি একটু যদি মূল কথা একটা বাক্যে আপনার কাছে নিতে চাই, যে স্টেটমেন্টের সারমর্ম, তার মানে কি যে 2024-এর আগের যে সরকার, যে পরিস্থিতি অবস্থা, মানে এখন যে বিএনপি ক্ষমতা আসছে সেটি কি একই আছে না কোনো পরিবর্তন আপনি দেখছেন? মানে সরকার কি আগের, বিএনপি কি আগের সরকারের পথ অবলম্বন করছে? না, আমি যেটা বলছি যে এটা মূল্যায়ন আরেকটু সময় লাগবে, আরেকটু সময় লাগবে। কিন্তু আমার যেটা কথা যে জন ইচ্ছার বিপরীতে যাওয়াটা যথার্থ হবে না। দেখুন, আমি কোনো রাজনৈতিক কর্মী নই, না আমি এটা শেষ করি, আমি রাজনৈতিক কর্মী নই। আমি যে কথাটা মন খুলে বলতে পারবো, কারণ বিএনপি খুশি হোক তাতে আমার কোনো লাভ নেই, জামাত খুশি হলেও আমার কোনো লাভ নেই, আমি কোনো লিস্টেড কর্মী নই। ফলে কি আমি কিন্তু মুক্তভাবে সমালোচনা করতে পারছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি যেটা ভুল হচ্ছে, কারণ আমার কোনো পাওয়ার হিসেব নিকেশ নেই। কিন্তু হাবিব ভাই বাস্তবতার কারণেই এটা বলতে পারবেন মানে ভাই, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। আশরাফ ভাই, বিষয় হচ্ছে কি জন আকাঙ্ক্ষাটা ঠিক রাখতে হবে, জনগণ আপনাকে কি জন্য বসিয়েছে। মানিক ভাই, আপনি বলছেন রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিন্তু আজকে হয়তো আপনার কোনো আকাঙ্ক্ষা নাই, কিন্তু দুদিন পর 2 বছর পর তো আপনি হতে পারেন, মানে কোনো বিএনপির নমিনেশন দিতে পারেন, এই মুহূর্তে জামাতের নমিনেশন, এই মুহূর্তে কোনো আকাঙ্ক্ষা নেই। ধন্যবাদ। তাহলে আমার সত্য বলতে অসুবিধা নেই। হাবিব ভাই, যেটা হচ্ছে যে অনেকেই বলছেন, মানে সমালোচকরা বা বিরোধী দলের পক্ষ থেকে, যে বিএনপি আগের সরকার ফ্যাসিস্ট সরকারের পথ অবলম্বন করছে, এবং তারা সুনির্দিষ্ট হয়ে বলছেন যে এই যে ব্যাংকের যে এস আলম গ্রুপের হাতে আবার তুলে দেওয়া হচ্ছে, মানে বিভিন্ন নিয়মের ফাঁক ফকরে, এবং কোথাও কোনো পরিবর্তন তারা দেখছেন না, যেটি হওয়ার কথা ছিল জুলাই সনদের মধ্য দিয়ে। মানে এবং আপনারা এই সমালোচনাটাকে কিভাবে নেন? না, আমি যদিও 2 মাস, না প্রথমে আপনাকে একটা কথা মনে করে দিতে চাই, সেটি হলো যে আপনার 24-এর সরকারের কথা যদি বলেন, 2001-এর পরে একটা নির্বাচন হয়েছিল 1996 সালে 15 ফেব্রুয়ারি, সেটা নির্বাচন মানে তত্ত্ব সরকার বিধান প্রতিষ্ঠা করার জন্য। এরপরে ধরেন 96 সালে 15 নির্বাচন, 2001 সালে নির্বাচন, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে তো নির্বাচনই ওইভাবে হয়নি। 2008 সালে যে নির্বাচনটা হয়েছে 29শে ডিসেম্বর, সেই নির্বাচনটা সেনাশাসিত সরকারের একটা পরিকল্পনা ছিল বাস্তবায়ন করার জন্য। ম্যাডাম খালেদা জিয়াকে বলেছিলেন, ম্যাডাম খালেদা জিয়া শর্ত মানেন নাই, পরে তাদের বাঁচার জন্য তারা আওয়ামী লীগের ক্ষমতায় নিয়ে আসছিলাম। এরপরে আর নির্বাচন হয়নি। 14 সালে একতরফা নির্বাচন হয়েছে 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 18 সালে রাতের বেলা ভোট হয়েছে। আমি তাহলে এসে তুলনা করেন কি হবে? 24-এর সাথে বিগত সরকার তো আপনি তুলনা করতেই পারবেন না। তো মানে জনগণের আকাঙ্ক্ষার কথা বলে চাইছিল, কিন্তু সরকারের সাথে বিএনপি সেই সূচনাটা করেনি, সরকারের সাথে তুলনা করতে পারেনি। এখানে ওই সরকার ছিল বিনা ভোটের সরকার। আর 8 সালে যে নির্বাচনটা হলো সেটা সেনাবাহিনী সমর্থিত সরকার, সেনাবাহিনী বলবো না, সেনাশাসিত সরকার, তারা আওয়ামী লীগের ক্ষমতা নিয়ে আসছিল। 2014 সালে আমরা নিজে ক্ষমতা এসেছি সরকারের মাঝে নির্বাচন করে 2018 রাতের বেলা ভোট নিয়ে গেছে। 2024 কারো নির্বাচন অংশগ্রহণ করতে, ঠিক আছে, আপনারা বিএনপি এখন আমি সিটি প্রশাসক বলবো কেন শুধু। এবং 2024 সালের নির্বাচনও একা করেছে। আমরা তো জনগণ ভোট দ্বারা আমরা নির্বাচিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। আপনি 73 সালের পর্যায়ে ধরতে চান, আর 24-এর নির্বাচন আর ওই 18 নির্বাচন, এগুলিকে নির্বাচন বলি না। 8 সালের নির্বাচন অনেকখানি বলা যাবে না। এবার তো জনগণের ভোট দ্বারা নির্বাচিত, ভোটে নির্বাচিত হয়েছে বর্তমান সরকার। এখন প্রশাসক নিয়োগ করা হয়েছে। আপনি হিসাব করে দেখেন, এই যে বিভিন্ন সিটি কর্পোরেশনে বা বিভিন্ন এই যে জেলা প্রশাসক যে নিয়োগ দেওয়া হলো, এর আগে যারাই আমলাতান্ত্রিক এই যে বিগত সরকার ছিল, তারা কোন জায়গায় নিয়ে গেছে? আমি তো মনে করি আফটার অল যারা জেলা প্রশাসক নির্বাচিত দিয়েছে বা সিটি কর্পোরেশন প্রশাসক নির্বাচন মানে মনোনীত করে বা নির্বাচিত করেছে যাদেরকে, সেটা নির্বাচনের মধ্য দিয়ে তো করা যেত না। নির্বাচন এখন হঠাৎ করে নির্বাচন হবে? এখন এটা একদম আমরা হাতে থাকাচ্ছে। একজন রাজনীতিবিদ অন্তত তার একটা আকাঙ্ক্ষা আছে, সে হয়তো ভোটে, কিন্তু আপনার দলীয় কর্তৃত্বের মধ্যে চলে গেল। এখন আমি কাকে দেবো? আমি আরেকজনকে দেবো, সে আমাকে বাস্তবায়ন করবে। এবার আমি আজকে আপনাকে বলি, যা সুযোগ যখন করেই দিলেন,
আমি আজকে পরিষ্কার করে বলবো, সরকারকে বলবো, এই বর্তমান প্রশাসনের ভিতরে আপনার সচিব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আওয়ামী ভূত আছে। আপনি আওয়ামী লীগের লোক দিয়ে, আওয়ামী লীগের সচিব দিয়ে, আওয়ামী লীগের এসপি দিয়ে, আওয়ামী লীগের ডিসি দিয়ে আপনার দলীয় আদর্শ বা আপনার দলীয় আদর্শ বাস্তবায়ন মানে বলুন যে দেশের জন্য যা করতে চান আপনারা করতে পারবেন না। এখানে আপনি বেছে বেছে আপনি যা করতে চান আপনার আদর্শের সাথে সময় যারা পোষণ করে তাদেরকে যদি আপনি সচিব না বানান, তাদের যদি ডিসিএসপি না বানান, সমালোচনা যতই করি না কেন আপনি ওই যে একটা সমালোচনা আছে যে ওই সমালোচনা আমরা তন্ত্রকে দলীয়করণ না, করা আমরা হয়েছে আগে সরকারের আমলে। আমি করেছে তো, হ্যাঁ, তবে আমরা আপনারাও কি সেটাই আমরা করবেন সেটা কিনা? করতে চাই না, কিন্তু ওই আমরা দিয়ে তো আপনার পারফেক্ট ছাপ হবে না। আপনি এখানে স্বচ্ছভাবে আপনি মহানা টেলিফোনকে আপনি চালাতে নির্ভর হবে। এখন আপনি যদি একটা পারফেক্ট ছাপ করেন তাকে হবে। তো এখন একটা সচিব আজকে যে এই যে ব্যর্থতা যেটা হলো, আমার নিজের ওখানকারই বলি, আমার ওখানে যে আমি যে নির্বাচনে এই যে জয়লাভ করে আসতে পারলাম না, ইউনোকে দেওয়া হয়েছে সরাসরি ওখানে ছাত্র শিবির করতে ঢাকা বিশ্ববিদ্যালয়। তার বাবা জামাতের আমির, তার চাচা এমপি ছিল, তার ভগ্নিপতি এই 2026 সালের নির্বাচন বগুড়া 4 থেকে নির্বাচন করেছে। আমি বললাম যে এই দ্বারা আমার নির্বাচন সঠিক হবে না। সে করলো কি, জামাত ইসলামের ধরেন আপনার প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং পুলিং অফিসার সব তাদের দিয়ে দিল। তো এইভাবে কারসাজি করে তারা ইয়ে করেছে। তো এখন একটা সরকার জনগণের ভোটে দেওয়া নির্বাচিত সরকার, জনগণের কাজ বাস্তবায়ন করতে গেলে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই যেই মানুষগুলি তার যাই করতে চাচ্ছেন তার আদর্শের সাথে সমর্থন না করে সে পদে পদে বিরোধিতা করবে এবং যে কোনোভাবে হোক আপনার বিরোধ হবেন, সেটাই তার চাবে। এই জায়গায় আমি মনে করি এই দলীয়করণ সেই দলীয়করণ না। এখন সিটি কর্পোরেশনে আপনার আব্দুল সালামকে দেওয়া হয়েছে, এখানে আপনার মিল্টনকে দেওয়া হয়েছে, এখানকে আপনি যদি জামাত ইসলামের একজনকে দেওয়া যায় সে কি কাউকে দেওয়ার দরকার নেই, মানে যেভাবে চলছিল কিন্তু দ্রুত সময় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি দেওয়া যেত, হ্যাঁ নির্বাচন হবে, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হবে, পৌরসভা নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, মানিক ভাই আপনার কাছে নির্বাচন তো আওয়ামী লীগের সময় হয়েছে, কিন্তু নির্বাচনটা হয়েছে কেমন সেটি হচ্ছে বড় প্রশ্ন। মানিক ভাই যোগ করবেন এই প্রশ্নে? যে বিষয়টি হয়েছে যে গণভোট নিয়েই মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে। আমি মনে করি যেহেতু 68% মানুষ গণভোটের পক্ষে দিয়েছে, সুতরাং গণভোটে যেভাবে বাস্তবায়ন করার কথা এটা বিএনপির করা উচিত, নইলে বিএনপি বিপদে পড়বে। কেন? এই যে প্রেসিডেন্ট চুপ্পু, হ্যাঁ চুপ্পুকে নিয়ে অনেক বিতর্ক আছে, আমি নাহিদ ইসলামদের স্ট্যান্ডের সঙ্গে একমত না, কিন্তু প্রেসিডেন্ট চুপ্পু বারবার স্ট্যান্ড পরিবর্তন করছে। খেয়াল করুন, উনি যেদিন 5ই আগস্ট 2024 ভাষণ দিলেন বললেন কি, শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছে, কিন্তু আমাদের মতিউর রহমান চৌধুরী ভাইয়ের সাথে ইন্টারভিউ কি বলেছেন যে এই পদত্যাগপত্র কোথায় আছে আমরা জানি না। দেখেন 18 মাসে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু কোনো কথা বলেননি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, তার কথা বলা উচিত ছিল। কিন্তু ইউনূস পদত্যাগ করার পরে, মানে তার ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্দি অবস্থায় ছিলেন, উনি ঈদের নামাজ পড়তে তাকে যাওয়া হয়নি, কিন্তু তিনি চাইলে সেটা প্রতিবাদ করতে পারতেন। পারতেন না? কেন পারবেন না? কেন পারবেন না? কেন? তিনি তো প্রতিবাদ করেছেন যখন বিদেশে তার ছবি নামানো হয়েছে, তখন তিনি প্রতিবাদ করে প্রেস নোট দিয়েছেন এই পররাষ্ট্র দপ্তরে। দেখুন, তিনি কোনো কথা বলেন নাই ডক্টর ইউনূসের সময়। কথা না বলে তিনি যখন চলে গেলেন, ডক্টর ইউনূসের প্রায় অধিকাংশ কর্মকাণ্ডের সঙ্গে আমি একমত না, সেটা আমি বলে নিচ্ছি, আমি ছোট করে বলি। তিনি যখন চলে গেলেন তখন ইন্টারভিউ দিয়ে নিজেকে হিরো সাজতে চাইলেন। দেখেন আবার কি ঘটনা ঘটলো, আজকে বিএনপির সঙ্গে অ্যালাইন করেই টিকে আছেন বা সংসদে ভাষণ দিয়েছেন চমৎকার। প্রেসিডেন্ট চুপ্পু তার অবস্থান থেকে 180 ডিগ্রি পরিবর্তন করে কিন্তু ভাষণ দিয়েছেন। আমি শেষ করি। এই ভাষণের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার নওফেল, নিশ্চয়ই আপনি জানেন, শিক্ষা মন্ত্রী ছিলেন, হ্যাঁ মহিউদ্দিন সাহেবের ছেলে, তিনি বিদেশ থেকে একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন যে এই যে সংসদে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন, এটা কিভাবে নেওয়া হয়েছে জানেন? এটা তার গলায় বন্দুকের নখ ধরে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে এই বিপজ্জনক অবস্থা আছে। প্রেসিডেন্ট কথা বলছেন পারেননি, এখন বলছেন কেন? কোন সময় সংসদীয় গণতন্ত্রের কোন সময় কোন প্রেসিডেন্ট নিজের মতো করে লিখে বক্তব্য দেন? নিজের মতো লিখে কেউ দেন না। সেটা কিন্তু এটা বিপজ্জনক না, সেটা দিয়েছে মানে সরকারের যে এটা সবসময় সেটাই দেয়। এবং দেখেন উনি যে কথা বলবো, ওই জায়গায় আমরা একটা দ্বিমত পোষণ করবো। এক বাক্যে শাহাবুদ্দিন চুপ্পু যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে নজির নেই। আমি জানি সেটা, মতিউর রহমান সাহেব কী করেছেন তাও জানি, উনি কোনটা করেছেন। ওই সময় উনি যে বললেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্রটা আমার কাছে আছে, নিশ্চিত পদত্যাগ করেছেন।
এই কথা বলার সময় 3 বাহিনী প্রধানকে পিছনে রেখেছিলেন। জি। ওই সময় যদি বলতেন জি। যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, জি। দেশের অবস্থা কোথায় যেত? আরেক ধরনের সংকট এই কথা তৈরি হতো। মহাসংকট সৃষ্টি জি, হতো। ধন্যবাদ। ওই সময় ওই কথা বলেছেন দেশ জাতিকে রক্ষা করার হাবিব জন্য। ভাই, আপনাকে আবেদন ছবি যে কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ। ওই তাকে আবার না করলেন তিনি। না না মমিনুল করেন মানিক। নাই। হ্যাঁ, হ্যাঁ, না না মতিউর রহমান না না no, তিনি বলেছেন। না না সাক্ষাৎকার দেননি। মতিউর রহমান তার সাথে চা খেতে গিয়ে জি, শেষ করতে হবে, শেষ করে, শেষ শোনেন না। করতে হবে। সেই আলোচনা না না আপনি তিনি বলেছেন। ডিস্টার্ব করেন না, ওটা বলো না, আমি জানি সেটা। শেষ করতে হবে। সেটা আমি তো আমি জানি দেখেছি। না, আমি বলি আপনি দেখেছেন, আমি জানিয়েছি। শেষ করতে হবে, সেটা হলো ভাই। এই কথায় কথা জিজ্ঞাসা করেছে, মতিউর রহমান জিজ্ঞাসা করেছে আমি বই একটা লিখবো, তো প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের মধ্যে কি আছে? তখন উনি সহজ সরল ভাবে সত্য কথা বলেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রে আমাদের আছে? তার লিখ প্রমাণ নেই। জি। আপনি তো পদত্যাগপত্র করেন না, তাহলে ধন্যবাদ। বলুন কোথা থেকে? ধন্যবাদ এইটাই মতিউর হাবিব ভাই রহমান এবং একটা মানিক ভাই, twist আপনাদের করে দুজনকে ধন্যবাদ। একটা সংকট দর্শক, সৃষ্টি এই ছিল করেছে। আজকের আয়োজন, সকলকে ধন্যবাদ হ্যাঁ। জানিয়ে শেষ। শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।